ক্যান্সার কোনো নির্দিষ্ট একটি রোগ নয়, বরং রোগের সমষ্টি। মানবদেহে প্রায় ২০০ রকমের বেশি ক্যান্সার দেখা যায়। ক্যান্সার গবেষণা নিয়ে অনেক কাজ চলছে। ক্যান্সারের কিছু চিকিৎসাও আছে, কিন্তু সেই চিকিৎসার সফলতা নির্ভর করে ক্যান্সারের কন্ডিশন, কোন ফেজে আছে, রোগীর শারীরিক অবস্থা এবং কী ধরনের কেমো এভেলেবল আছে সেই ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্যে। কোনো একটা কেমো বা একটা ওষুধ দিয়ে সমস্ত ক্যান্সারকে সারিয়ে তোলা যায় না, কারণ প্রত্যেকটা ক্যান্সার আলাদা, আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা এবং তারা আলাদা, আলাদা জায়গায় হয়। সেই কারণে কি হয়, তাদের জন্যে যে চিকিৎসা পদ্ধতি সেটাও আলাদা, আলাদা হয়। ক্যান্সার প্রতিরোধযোগ্য। ৩০ থেকে ৫০% ক্যান্সার সেটা প্রতিরোধযোগ্য। সেটা আমরা আমাদের বিভিন্ন উপায়ে সেটা প্রতিরোধ করতে পারি। তবে হ্যাঁ, অবশ্যই সব ক্যান্সার প্রতিরোধযোগ্য নয় এবং যদি আমরা সঠিকভাবে জীবনযাপন করি, কিছু, কিছু সতর্কতা মেনে চলি, সচেতনতা অবলম্বন করি, ক্যান্সারকে সারিয়ে তোলা যায় এবং ক্যান্সারকে সবার আগে প্রতিরোধ করা যায়। ক্যান্সার চিকিৎসার জন্যে অনেক কিছু ওষুধ বা অনেক কিছু কেমো বা অনেক ধরনের চিকিৎসা ইতিমধ্যে এভেলেবেল আছে, যেগুলো নিয়ে অনেক ধরনের ক্যান্সার সারানো যায়। অবশ্যই সব ধরনের ক্যান্সারকে সারিয়ে তোলা যায় না। ক্যান্সার নিয়ে অনেক গবেষণা চলছে এবং সেই গবেষণা আরও কিছু তথ্য উঠে আসবে আগামী দিনে, যার ফলে আমরা এই রোগটার বিরুদ্ধে ভালো রকম করে বা অনেক মানে এফিসিয়েন্টলি তার বিরুদ্ধে মোকাবিলা করতে পারবো। আমাদের বিজ্ঞান কথা গ্রুপে কয়েকদিন আগে একজন পোস্ট করেছেন যে তার পরিবারের ইতিমধ্যে কয়েকজন ক্যান্সারে ইতিমধ্যে মারা গেছেন এবং তাই তাদের পরিবারের যারা এখন বয়স্ক হচ্ছে বা যাদের বয়স বাড়ছে, যারা ৪০, ৫০ বা ৬০-এর ঊর্ধ্বে হচ্ছে, তাদেরও ক্যান্সার হতে পারে কিনা বা তারা কি, কি করতে পারে, কি, কি উপায় আছে সেই সম্বন্ধ নিয়ে একটা গ্রুপে কিছুদিন আগে একটা প্রশ্ন এসেছিল। অনেকেই অনেক সেখানে মতামত দিয়েছেন, অনেক কিছু ভালো মন্তব্য উঠেছে এবং বেশ কিছু, কিছু মন্তব্য যেগুলো আরো বিস্তারিত বলা হলে সেটা হয়তো ভালো লাগতো বা 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 কিছু, কিছু মন্তব্য সেগুলো হয়তো কোনোভাবেই মানে এই পোস্টের সাথে তার কোনোভাবে লিঙ্ক নেই। যেমন অনেকে দেখলাম সেখানে সাজেস্ট করেছেন যে জেনেটিক টেস্ট করলে তাহলে সেটা একটা উপায় হতে পারে, ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কিন্তু কথাটাকে অন্যভাবে দেখতে হবে। অবশ্যই জেনেটিক টেস্ট করে ক্যান্সার আমরা নির্ধারণ করতে পারি বা ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা বা ক্যান্সার শুরু হচ্ছে কিনা আমরা সেটা বুঝতে পারি। কিন্তু তার আগে বুঝতে হবে যে আমরা কোনটাকে গুরুত্ব দেবো। ক্যান্সার কিভাবে হয়? ক্যান্সার নানান কারণে হয়। তার মধ্যে এই যে জেনেটিক বা হেরিডিটারি ক্যান্সার অর্থাৎ বংশগত মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যে ক্যান্সারটা হয় তার সংখ্যা খুবই কম। মানে মোট ক্যান্সারের প্রায় ৫ থেকে ১০% ক্যান্সার যেটা হয় হেরিডিটারি বা বংশগত। আগের প্রজন্মে থাকলে সেটা পরের প্রজন্মে সেটা হওয়ার সম্ভাবনা থাকে বা থাকতে পারে। তার মানে এই নয় কিন্তু হবেই বা এটাও গ্যারান্টি দিয়ে বলা যায় না যে ক্যান্সার হবে না। তো বাকি যে ক্যান্সার তাহলে বাকি যে ৯০ থেকে ৯৫% সেগুলোর কারণ কি? সেটা খুবই ইন্টারেস্টিং। সেগুলোর বিভিন্ন কারণ হতে পারে। আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, আমরা যে পরিবেশে বসবাস করি সেখানে পরিবেশ দূষণ ছাড়াও আরও নানান ধরনের ফ্যাক্টর রেসপন্সিবল এই ক্যান্সার হওয়ার জন্যে। তো সেখানে আমাদের গুরুত্ব অনেক বেশি হওয়া উচিত এই জেনেটিক ফ্যাক্টর যেটা হচ্ছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হয় সেটার থেকে অনেক বেশি গুরুত্ব পাওয়া উচিত যেটা বড় অংশের ক্যান্সার যেটা হচ্ছে সেটাকে নিয়ে। অবশ্যই জেনেটিক ক্যান্সার আছে কিনা সেটা যেটা বললাম সেটার জন্য বিভিন্ন রকম টেস্ট আছে, বিভিন্ন রকম যেগুলোকে বলা হয় ক্যান্সার মার্কার। মানে ক্যান্সার মার্কার মানে ক্যান্সার যখন হচ্ছে এই ক্যান্সার সেল কিছু স্পেসিফিক যেগুলো প্রোটিন সেগুলো আমাদের রক্তে সেগুলো রিলিজ করে, সেগুলোর আমরা উপস্থিতি দেখে ব্লাড টেস্টের মাধ্যমে বা অন্যান্য কিছু টেস্টের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি বা আমাদের সেটা বোঝা সম্ভব হয়। সেটা মানেই যে আমাদের আগামী যে হচ্ছে ১০ বছর বা ২০ বছর পরে সেটা ক্যান্সার হবে কিনা ওটা বলা খুব একটা সহজ হয় না। কারণ পরীক্ষার মধ্যে কিছু জটিলতা আছে। এবার দেখা যাক কি, কি ক্যান্সার যেগুলো হেরিডিটারি বা বংশগত হয়। যেমন তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার আছে, কলোরেক্টাল ক্যান্সার আছে, কিডনি ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার বা থাইরয়েড রিলেটেড কিছু ক্যান্সার। এই টাইপের কিছু, কিছু স্পেসিফিক ক্যান্সার আছে যেগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হতে পারে। যদি এক প্রজন্মে থাকে অর্থাৎ যদি বাবা-মার থাকে তার পরবর্তী যেটা প্রজন্মে সেটা হওয়ার মানে সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যেটা শুরুতে বললাম প্রায় ২০০'র বেশি ধরনের ক্যান্সার আছে। তাহলে বাকি ক্যান্সারগুলো কোথা থেকে আসছে? সেগুলোর জন্যে নানা কারণ সেটা আমরা আলোচনা করতে আসছি।
এই কমেন্টে দেখলাম কেউ লিখেছেন যে হচ্ছে নিয়মিত কাঁচা হলুদ বা কাঁচা রসুন বা আমলকি, কাঁচা মরিচ খেলে ক্যান্সার হবে না। প্রথমত বলি, এর কোনো বিজ্ঞানসম্মতভাবে কোনো প্রমাণিত হয়নি যে কাঁচা হলুদ খেলে বা কাঁচা রসুন খেলে বা কাঁচা আমলকি খেলে ক্যান্সার সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি। এর কোনো বিজ্ঞানসম্মত তথ্য নেই। কিছু যেমন মানে হলুদের ওপর নিয়ে হলুদের যে মেইন কিছু মলিকিউলের ওপর নিয়ে কিছু কাজ হয়েছে, কিন্তু সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি যে কাঁচা হলুদ খেলেই আমরা ক্যান্সার সেখানে প্রতিরোধ করতে পারবো। অবশ্যই এগুলো একটা ভেষজ জিনিস, এগুলোর কিছু না কিছু উপকার থাকে। তো সেইজন্য এগুলো খাওয়া যে খারাপ সেটা বলা যাবে না। অবশ্যই সেগুলো খাওয়া ভালো। কিন্তু যদি কেউ ভাবে যে ক্যান্সার হবে না তার, তাই সে কাঁচা হলুদ খাচ্ছে বা ডাক্তার বলেছেন বা অন্য কোনো জায়গার থেকে সে হয়তো তথ্য পেয়েছে যে এগুলো খেলে হবে না, সেই ভেবে খাচ্ছে, সেই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। আরেকজন কমেন্টে লিখেছেন যে তাকে কোনো চিকিৎসক বলেছেন সকালে উঠে খালি পেটে লেবুর রস খেলে এবং গরম জল করে খেলে ক্যান্সার হবে না, মানে ক্যান্সার কোনোদিন হওয়ার সম্ভাবনা থাকতে পারে না। আবারও বলছি, এটারও কোনো বিজ্ঞানসম্মত কোনো যৌক্তিকতা নেই, এটা নিয়ে কোনো স্টাডি হয়নি, কোনো সেখানে মানে কংক্রিট প্রুফ নেই যে এটা হতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই সকালে উঠে লেবু জল, গরম জল খেলে অবশ্যই স্বাস্থ্যের অন্যান্য সুবিধা হতে পারে। আমাদের যে গলা যে হচ্ছে মানে কোনো অস্বস্তি থাকলে সেখান থেকে সুরাহা পাওয়া যায়, এবার গরম জল গিয়ে আমাদের শরীরের একটা ভালো ফিল করা, সেটা অবশ্যই হতে পারে। সেটা সেটা মানে কিছু সেখানে উপকারী দিক আছে, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু তার মানে এই নয়, সেটা কোনো গ্যারান্টি দেয় না যে সেটা খেলে আমার মানে আগামী দিনে আমার কোনো ক্যান্সার হবে না। কেউ লিখেছেন যে চিনি খাওয়া বর্জন করুন, তাহলেই আপনি সুস্থ থাকবেন এবং কোনো ক্যান্সারের সম্ভাবনা নেই। এটা নিয়ে মানুষের একটা কিছু মানে ওই সঠিক ধারণার অভাব আছে। অনেকে মনে করেন যে বেশি চিনি খেলে ক্যান্সার হয়। তো আজ পর্যন্ত এমন কোনো গবেষণা নেই যেখানে দেখা গেছে বা উল্লেখ করা হয়েছে যে চিনির সাথে ক্যান্সারের সম্পর্ক সরাসরিভাবে সম্পর্কযুক্ত। সেই ধরনের কোনো গবেষণা আজ পর্যন্ত উপলব্ধ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমরা যদি চিনি বেশি পরিমাণে খাই, তাহলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা কিন্তু সরাসরি নয়। কারণ যখন আমরা বেশি চিনি খাচ্ছি, আমাদের অন্যান্য অনেক ধরনের শারীরিক সমস্যা হতে পারে। বেশি চিনি খেলে আমাদের যে স্থূলতা, অর্থাৎ যে হচ্ছে ওবেসিটি, সেটা বাড়তে পারে। কারণ সুগার প্রচুর মানে হচ্ছে অনেক বেশি অ্যামাউন্টের যে ওই ক্যালোরি থাকে, সেটাকে আমরা যদি মানে পুরোপুরিভাবে যদি আমরা মানে সারাদিন যেটা আমরা খাচ্ছি সেটা যদি ব্যবহার না করতে পারি, সেটা জমা হয়, সেটা ফ্যাট আকারে জমা হয়। এবং যখন আমাদের ফ্যাট বাড়তে শুরু করে, যখন আমাদের ওজন বাড়তে শুরু করে, সেটা নানান হরমোনাল, নানা শারীরবৃত্তীয় সেখানে পরিবর্তন হতে পারে। যার ফলে কি হয়, ক্যান্সার কোনো কারণে কোনো জায়গায় ইনফ্লুয়েন্স হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সুগার খাওয়ার জন্যেই, বেশি খাওয়ার জন্যে ক্যান্সার হচ্ছে, তার কোনো বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, অবশ্যই যেকোনো জিনিস, শুধু সুগার না, যেকোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় খাওয়া কখনোই ঠিক নয়। কারণ সেটা শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক হতে পারে এবং চিনিও তার মধ্যে একটা। তবে অবশ্যই প্রত্যেকদিন আমাদের যে এনার্জির জন্যে, মানে আমাদের শরীরের যে শক্তির জন্যে সুগার দরকার হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট দরকার হয়। তাই পুরোপুরি আমরা যে একটা খাদ্য তালিকা থেকে পুরোপুরি সুগারকে আমরা উড়িয়ে দিতে পারি না। পুরোপুরি সুগার বাদ দিয়ে কোনো খাবার খেতে পারি না। সেটা আবার একটা অন্যরকম মানে শরীরের অস্বাভাবিকত্ব আ সৃষ্টি করতে পারে। তো তাই পরিমিতভাবে খেলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। একজন আবার লিখেছেন যে চিনি বাদ দিয়ে গুড় খান। তাহলে একটা মানে চিনির যে একটা বাজে ইফেক্ট, সেটার থেকে আমরা মুক্তি পেতে পারি। ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমতে পারে। এখানে কথা বলি, আগে দেখতে হবে চিনি আর গুড়ের মধ্যে পার্থক্য কি? চিনি গুড়ের মধ্যে পার্থক্য হলো, চিনি যেটা আমরা খাই সেটা হচ্ছে রিফাইন করা। সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট থাকে সেটা হচ্ছে একেবারে পিওর সুক্রোজ। সুক্রোজ হচ্ছে ২ টো আ মানে ওই শর্করা মলিকিউল নিয়ে যোগ হয়। একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। এবারে দেখতে হবে যে এই সুক্রোজ তাহলে কি যখন আমরা গুড় খাচ্ছি সেখানে আছে? হ্যাঁ, সেখানেও আছে। সেখানে কিন্তু মাত্রাটা কম থাকে। হয়তো ৭০ বা ৮০% সেখানে মানে এই সুক্রোজ থাকে, অর্থাৎ সুগার থাকে। বাকিটা কি থাকে? বাকিটা অনেক কিছু অন্যান্য ভিটামিনস থাকতে পারে, অন্যান্য মিনারেলস থাকতে পারে, কিছু ফাইবারস থাকতে হয়। কারণ গুড়টা পুরোপুরি রিফাইন নয়। সেইজন্যে গুড় পুরো একদম ধপধপে সাদা হয় না। গুড় একটু লালচে বা একটু হলুদাভ হয়। কারণ সেখানে চিনির সাথে আরো অন্যান্য জিনিসগুলো আছে যেগুলো শরীরের একটা আমাদের আলাদা বেনিফিট দিতে পারে। তো সেক্ষেত্রে যদি বলা যায় যে হ্যাঁ, চিনি এবং গুড়ের মধ্যে আমি যদি গুড়টা খাই তাতে কিছু একটা বেশি বেনিফিট পাওয়া যায় চিনির থেকে।
তো সেই কারণে কি হয়, আমরা যদি চিনির বদলে গুড় খাই, হ্যাঁ অবশ্যই তার একটা অতিরিক্ত স্বাস্থ্য বেনিফিট আছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা গুড় খাচ্ছি মানে আমরা সেখানে সুক্রোজ আমাদের শরীরে যাচ্ছে না, ফলে আমাদের ক্যান্সার হবে না, এই ধারণা ভুল। বা সুগারের যে আলাদা আলাদা এফেক্ট আছে, যে শারীরিক অন্যান্য এফেক্ট আছে, সেগুলো হবে না, এই ধারণাটা একেবারেই ঠিক নয়। এবারে অনেকে বলেছেন ময়দার ক্ষেত্রেও তাই। যখন আমরা ময়দা হচ্ছে রিফাইন্ড, তার থেকে অনেক কিছু ফাইবার বাদ চলে মানে যায় যখন আমরা রিফাইন একেবারে ধবধবে সাদা খাই। কিন্তু তার মানে এইরকম কোথাও কোনো স্টাডি রিপোর্টে নেই যে আমরা যদি ময়দা না খাই তাহলে আমাদের ক্যান্সার হবে না, বা ময়দা খাওয়ার ফলেই আমাদের ক্যান্সার হচ্ছে। তার কোনো রকম বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। কেউ সেখানে মন্তব্য করেছেন যে জেনেটিক টেস্ট, যেমন হচ্ছে BRCA1 BRCA2 করলে আপনার ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা সেটা আপনি জানতে পারবেন। এখানে বলি, BRCA1 BRCA2 একটা হচ্ছে যেটা আগে বললাম ক্যান্সার মার্কার, যেটা মূলত ব্রেস্ট ক্যান্সার আছে কিনা সেটা দেখার জন্য করা যায়। কিন্তু আমি যদি শুধু ব্রেস্ট ক্যান্সার দেখি, তাহলে বাকি যে 199 বা তার বেশি ধরনের ক্যান্সার সেটা আমরা জানতে পারবো কি করে? সেক্ষেত্রে বলা যায় শুধু একটা মার্কার টেস্ট করে আমরা সমস্ত রকম ক্যান্সার আছে কিনা সেটা বোঝা সম্ভব নয়। অর্থাৎ সেই মার্কারটা টেস্ট করলে আমরা সেই স্পেসিফিক ক্যান্সারটা আমাদের হওয়ার সম্ভাবনা আছে কিনা বা হতে পারে কিনা সেটা আমরা বুঝতে পারি। একইভাবে কেউ মন্তব্য করেছেন পিএসএ টেস্ট, অর্থাৎ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট। সেটা কি প্রস্টেট ক্যান্সার হয়েছে কিনা, প্রস্টেট ক্যান্সার হতে পারে কিনা, বা প্রস্টেট ক্যান্সার সেল সেখানে গ্রো করছে কিনা সেটা জানার জন্য আমরা করতে পারি। তার মানে এই নয় যে আমরা সমস্ত রকমের যে ক্যান্সার সেটাকে আমরা জানতে পাচ্ছি বা সেটা আমাদের জানা সম্ভব। এখানে বলে রাখি, প্রায় 80 বা তার বেশি সংখ্যক কিছু যেগুলো ক্যান্সার মার্কার আছে, যা আমরা ব্লাড টেস্ট করে বা বোন ম্যারো টেস্ট করে বা অন্যান্য কিছু স্যাম্পল নিয়ে টেস্ট করে আমাদের পক্ষে জানা সম্ভব যে সেই ধরনের ক্যান্সারটা আছে কিনা, বা সেই ধরনের ক্যান্সারটা যদি সেখানে ডিটেকশন হয় কোন লেভেলে আছে এবং চিকিৎসার জন্য পরবর্তী পর্যায়ে কিভাবে এগোনো যায় সেটার জন্য কিছু জানা সম্ভব। কিন্তু তার মানে এই নয় কিন্তু সমস্ত ক্যান্সারের জন্য যে প্রায় 200 রকমের ক্যান্সার আছে সবার জন্য কিন্তু এখনো মলিকুলার মার্কার নির্ধারিত করা যায়নি, অনেক বাকি আছে। সুতরাং কোনো একটা নির্দিষ্ট টেস্ট করে সমস্ত ক্যান্সার আছে কিনা জানার মতো যে হচ্ছে টেস্ট এখনো পর্যন্ত উপলব্ধ নয়। আগামী দিনে হয়তো হতে পারে, কিন্তু ব্যাপারটা ভীষণ জটিল। তো এবারে কি হবে তাহলে? ব্যাপার হচ্ছে আমরা কিভাবে ক্যান্সার প্রতিরোধ করতে পারি, কি কারণ আমরা আমাদের দিক থেকে কি করতে পারি? অনেকভাবে বলা যায়। যেটা বললাম, যেটা জেনেটিক ক্যান্সার আমরা কিছু করতে পারবো না, যেগুলো 5 to 10%, সেটা অবশ্যই আমাদেরকে স্ক্রিনিং করাতে হবে। যেগুলো ক্যান্সার স্পেসিফিক জেনেটিক টেস্ট, সেগুলো করলে আমরা সম্ভাবনা বুঝতে পারি। সেটা সম্পূর্ণভাবে আমাদের হাতে নেই, কিন্তু আমরা যদি টেস্ট করি আমরা আগের থেকে কিছু প্রিকশন নিতে পারি এবং কিছু প্রতিরোধীমূলক কোনো জিনিস করতে পারি, করে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, সেটা সম্ভাবনা যে। কিন্তু বাকি যে 90 থেকে 95% ক্যান্সার, তার মূল কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ পরিবেশজনিত কারণ। যেমন যদি কোনো একটা জায়গায় পরিবেশ দূষণ অনেক বেশি হয়, সেখানে অনেক ধরনের কেমিক্যালস বাতাসে ভাসতে থাকে, সেগুলো আমাদের আমাদের ফুসফুসে গিয়ে বা গোটা শরীরে গিয়ে বিভিন্ন জায়গায় আটকে পড়ে আমাদের শরীরে কোনো পার্টিকুলার কোষের মধ্যে মিউটেশন ঘটাতে পারে, যার ফলে ক্যান্সার হতে পারে। তো আমাদের কি করা উচিত? এবং সবার আগে দেখতে হবে আমাদের একটা হেলথি লাইফস্টাইল। কারণ জীবনধারা এখন বেশিরভাগ যেগুলো ক্যান্সার আসছে সেগুলো হচ্ছে জীবনধারা, আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে সেটা কিন্তু হচ্ছে। যেমন হেলথি লাইফস্টাইল, একটা হেলথি লাইফস্টাইলের মধ্যে কি পড়ছে? যে হচ্ছে নিউট্রিশিয়াস ফুড। কারণ আমাদের প্রত্যেকদিন একটা নির্দিষ্ট ধরনের প্রোটিন বা ফাইবার বা কার্বোহাইড্রেট বা ফ্যাটের চাহিদা আছে। সেটা হয়তো প্রত্যেকদিন মেপে খাওয়া সম্ভব নয়, কিন্তু অ্যাভারেজ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সব জাতীয় খাবার আমরা খাচ্ছি কিনা। যেমন খাবারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফাইবার, যেটা আজকের দিনে আমরা ফাইবার অত বেশি খাওয়া পছন্দ করি না, কারণ ফাইবার আমাদের মুখে টেস্টি লাগে না, অত খেতে ভালো লাগে না। কিন্তু আমাদের যে গাট ব্যাকটেরিয়া, অনেকে হয়তো কথাটা শুনে থাকবেন যে গাট ফিলিং অ্যাকচুয়ালি সেটাকে মেন ইন্ডিকেট করা হয় আমাদের গাট যে হচ্ছে ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়া, বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমস, যেগুলো আমাদের বিভিন্নভাবে আমাদের শরীরকে হেল্প করে আমাদের হজমের ক্ষেত্রে এবং বিভিন্ন নানান ক্ষেত্রে, বা যখন কোনো আমাদের বাহ্যিক কোনো আক্রমণ হয়, কোনো সংক্রমণ হয়, সেখান থেকে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এদের গুরুত্ব অপরিসীম। ফাইবার জাতীয় খাবার খেলে এটা হচ্ছে গাট ব্যাকটেরিয়াদের মূল খাবার। তো সেখানে গাট ব্যাকটেরিয়া হেলথ একটা ভালো থাকে।
তো ফলে তার বেনিফিট কিন্তু আমরা পাই। এবারে অনেকে স্মোক করেন, স্মোক বা রেগুলার অ্যালকোহল, যেমন WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী কোনো অ্যামাউন্টের অ্যালকোহলই আমাদের শরীরের পক্ষে সুরক্ষিত নয়, বা স্মোকিংয়ের ক্ষেত্রেও তাই। তো যতটা সম্ভব এগুলো অ্যাভয়েড করা যায়। এখানে বলা যাক, অনেকে যেমন আমাদের আমাদের যে পরিবারের মধ্যে অনেকে দেখি একটা বদ্ধ ঘরের মধ্যে বা ঘরের ভেতরে যেখানে অন্যান্য লোকজন আছে, যেখানে বাচ্চারা আছে, সেখানে সিগারেট খান। এটা মারাত্মক ক্ষতিকর, শুধুমাত্র যে সিগারেট খাচ্ছে তার জন্যই নয়, আশেপাশে যারা আছে। কারণ সিগারেট আমরা যখন খাই বা সিগারেটটা যখন আগুনে পোড়ে, প্রায় 70,000 বা তার বেশি ধরনের বিভিন্ন ধরনের কেমিক্যাল সেখান থেকে প্রডিউস হয়। এবং সেই প্রডিউস যে মানে সেই সমস্ত কেমিক্যালগুলো আমরা যখন মানে মানে আমাদের শ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে বা আমাদের শরীরে ঢুকতে পারে, এবং সেটাও কিন্তু আমাদের শরীরে ক্ষতি করতে পারে। এর মধ্যে 70টা, প্রায় 70 রকমের যেগুলো হচ্ছে রাসায়নিক তৈরি হয়, যেগুলো কার্সিনোজেন, অর্থাৎ আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এবং এটা WHO-র রেকমেন্ডেশন অনুযায়ী। তো সুতরাং সিগারেট যদি কেউ মানে খেতেই চায়, বাড়ির মধ্যে খাওয়া একেবারেই ঠিক নয়, এবং সবথেকে ভালো সিগারেট খাওয়া ত্যাগ করা। কারণ এতে কোনো মানে ভালো দিক নেই, বরং শরীরে নানান ধরনের সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সারেরও কারণ হতে পারে। অ্যালকোহলের ক্ষেত্রেও তাই। অনেক মানুষের ধারণা আছে যে ক্যান্সার মানে এই সমস্ত নানা কারণে হয় বা জেনেটিক বেশি কারণে, কিন্তু ক্যান্সার সৃষ্টির আরেকটি কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন। যেমন স্পেসিফিক্যালি এখানে বলা যায় দুটো ভাইরাস, HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এবং হেপাটাইটিস বি ভাইরাস বা হেপ বি। এগুলো কি হয়, আমাদের শরীরে যখন সংক্রমণ হয়, সংক্রমণ হয়ে গিয়ে শরীরে কোনো নির্দিষ্ট অংশে গিয়ে এটা আটকে থাকে, এবং সেখানে গিয়ে সেখানকার কোষগুলোকে আক্রমণ করে তাদের মধ্যে জেনেটিক মিউটেশন ঘটায়, ফলে সেখানে ক্যান্সার হতে পারে। তো এইগুলো কি করে প্রিভেনশন করা যায়? কারণ HPV এবং হেপ বির জন্য ভ্যাকসিনস আছে। সেই ভ্যাকসিনস যদি আমরা নির্দিষ্ট সময়ে নিয়ে থাকি, তখন এই মানে মানে আগামী দিনে এই সমস্ত ভাইরাসের সংক্রমণ থেকে আমরা আমাদেরকে প্রতিরোধ করতে পারি। ফলে কি হয়, আমাদের ভবিষ্যতে এই ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি, রেগুলার এক্সারসাইজ। এক্সারসাইজ কথাটা আমাদের সমাজে খুব একটা প্রচলিত নয়। এখনকার দিনে নতুন প্রজন্মে যারা, তারা এক্সারসাইজ করছে। আগেকার দিনে কি হতো, আমাদের বাইরে মানে ওই খেলাধুলা অনেক রকমের হতো, মানুষ হাঁটাচলা অনেক বেশি করতো, তখন গাড়ি ঘোড়ার এত সুবিধে ছিল না, ফলে তখন অতটা অসুবিধা হয়নি। কিন্তু আজকের দিনে খেলাধুলো কমছে, মানুষের মধ্যে শরীরচর্চার যে প্রবণতা কমছে, কারণ শরীরচর্চা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। শুধু হেলথি খাওয়ার খেলেই হবে না, যে পুষ্টিযুক্ত খাওয়ার খেলেই হবে না, সেটা আমাদের নিয়মিত শরীরচর্চা, কারণ সেটা শরীরের নানা ধরন পরিবর্তনে আমাদের সাহায্য করে, যেগুলো আমাদের ক্ষেত্রে উপকারী। তাই নিয়মিত কিছু মানে একটা সাধারণ, যে খুব বেশি একটা গিয়ে 5 কিলোমিটার দৌড়তে হবে, 10 কিলোমিটার হাঁটতে হবে, তেমন নয়। নিয়মিত যতটা করা যায় সেটা করলে আমাদের শরীর ভালো থাকে, ফলে শুধু ক্যান্সারই নয়, বিভিন্ন ধরনের রোগের থেকে আমরা সেখানে একটা সুরক্ষা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে ঘুম। ঘুম একটা শরীরের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঘুম যদি না হয়, আমাদের শরীরের মানে কয়েক হাজার পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জেস হয়, যার ফলে আমাদের শরীরের যেকোনো অঙ্গ বা যেকোনো অংশ কিন্তু যদি ঘুম না হয়, তার প্রভাব কিন্তু সেই অঙ্গের ওপর পড়তে পারে। সেখান থেকে শুধু ক্যান্সারই নয়, অন্যান্য যেকোনো ধরনের সেখানে শারীরিক সমস্যা আমাদের সৃষ্টি হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম প্রত্যেকদিন এবং যে রেস্ট নেওয়া, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর কি, যেমন হচ্ছে ফাস্ট ফুড। আজকালকার দিনে ফাস্ট ফুডের জনপ্রিয়তা প্রচণ্ড রকম বাড়ছে, কারণ খেতে সুস্বাদু, সহজেই পাওয়া যায়, কম পয়সায় পাওয়া যায়, গিয়ে আমরা খাই। কিন্তু ফাস্ট ফুডের কিছু মারাত্মক দিক আছে। ফাস্ট ফুডে প্রচণ্ড বেশি পরিমাণে ফ্যাট থাকে, প্রচণ্ড বেশি পরিমাণে সুগার থাকে, প্রচণ্ড বেশি পরিমাণে সল্ট থাকে। শুধু তাই নয়, এছাড়াও থাকে বিভিন্ন রকমের যে প্রিজারভেটিভ, বা শুধু ফাস্ট ফুড কেন, যেগুলো মানে ওই প্রসেসড ফুড পাওয়া যায়, প্রসেসড মিট বা অন্যান্য প্রসেসড ফুড, সেগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেগুলো প্রচণ্ড বেশি মাত্রায় এই কার্সিনোজেনিক। আর ফাস্ট ফুডে যে অতিরিক্ত ফ্যাট থাকে, যে অতিরিক্ত সুগার থাকে, সল্ট থাকে, সেগুলো আমাদের শরীরে নানান রকম যে হচ্ছে ক্ষতিকারক দিক আনতে পারে। ফলে সেগুলোকে যতটা সম্ভব কমানো যায়। এবারে যেটা বলেছিলাম আগে, সুগার। অবশ্যই যেকোনো খাওয়ার পরিমাণের অতিরিক্ত যেকোনো খাওয়ারই ভালো না, যেকোনো জিনিস। সেটা মানে কোনো হেলথি বা আনহেলথি যে খাওয়ারই হোক। তো সুগার ইনটেক যতটা কমানো যায়, যতটা পরিমাণ মতো খাওয়া যায়, যতটা দরকার, এবং যদি
এবং তার সাথে অবশ্যই এক্সারসাইজ একটা বিশাল বড় ফ্যাক্টর। ফলে কি হয়, সুগার কম খেলে আমাদের এনার্জি কনজাম্পশন কম হবে, ফলে আমাদের ওবেসিটি বা যে ওজন বৃদ্ধির সম্ভাবনা কমবে, সেখানে আমাদের শরীর সুস্থ থাকতে পারি। এবং যে পলিউশনস সেটা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, কারণ বায়ু দূষণ আমাদের দেশে এখন বিশাল বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো বায়ু দূষণ যতটা প্রতিরোধ করা যায়, যতটা যে মাস্ক পরে বা অন্যান্য যে কোনো উপায়ে যতটা সেখান থেকে নিজেদেরকে অ্যাভয়েড করা যায়, সেটা একটা দিক। এবং অতিরিক্ত যখন সূর্যের রশ্মি থাকে, যে সানলাইট যে রেডিয়েশন, সেখান থেকে ইউভি রেডিয়েশন যে নির্গত হয়, সেটা আমাদের শরীরে পড়লে আমাদের সেটা যে আমাদের চামড়ার যে কোষ, সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলো দেখা দরকার। আরেকটা জিনিস কি, ক্যান্সারের আরেকটা যেটা অন্যতম কারণ, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এজ ফ্যাক্টর। যত বেশি বয়স যায়, ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। তার কয়েকটা স্পেসিফিক কারণ আছে, কারণ আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা আস্তে আস্তে লোপ পায়। যেমন ধরুন, আমি কোনো একটা গাড়ি কিনলাম, একটা গাড়ি নতুন 1-2 বছর যত ভালো চলবে, যখন আমার সেটা 10 বছর 15 বছর হয়ে যায়, তখন কিন্তু সেইভাবে সেটা কাজ করে না। আমাদের যে শরীর, সেটাও একটা কিন্তু এই যন্ত্রের মতো। যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়, এবং আমাদের যে মূল যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা অনেকটাই হ্রাস পায়। এবং এটা হ্রাস পাওয়ার ফলে সেখানে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি হতে পারে। তো অনেকের মনে এটাও প্রশ্ন আসতে পারে যে আজকালকার দিনে ক্যান্সার বেশি হচ্ছে। কথাটা পুরোপুরি ঠিক নয়। আগেকার দিনেও ক্যান্সার হতো এবং হয়েছে, কিন্তু আজকালকার দিনে যে ডায়াগনোসিস করার যে মেথড, বা ক্যান্সার মার্কার ডিটেকশনের যে মেথড, সেগুলো এত উন্নত আগেকার দিনে ছিল না। আজকের দিনে সেটা উন্নত হয়েছে, এবং তার ফলে আমরা অনেক কিছু জানতে পারছি। তার ফলে আমাদের মনে হচ্ছে যে অনেক বেশি ক্যান্সার। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আজকের দিনে ক্যান্সার বেশি বাড়ছে, এবং তার তার যে মূল কারণ কি, আমাদের যে আমাদের এই পরিবেশে দূষণের মাত্রা বাড়ছে, আমাদের জীবনযাপনে পরিবর্তন হয়েছে, আমাদের মানসিক চাপ, আমাদের ঘুম কম হচ্ছে, ফলে যে শারীরিক পরিবর্তন হচ্ছে, সেটাও একটা উল্লেখযোগ্য কারণ। এবং এই যে ভাইরাল যে ইনফেকশনে যে ক্যান্সার হয়, এইচপিভি বা হেপি বললাম, এটার জন্য রেগুলার স্ক্রিন করা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন সার্ভাইকাল ক্যান্সার হয়, যেটা এইচপিভি সংক্রমণের জন্যে, সেটা প্রত্যেক মহিলা সেখানে গিয়ে তারা স্ক্রিন করাতে পারেন, যেটাকে বলে প্যাপস্মিয়ার টেস্ট। সেটা করলে বোঝা যায় যে ওখানে কোনো যে কোষগুলোর কোনো শারীরবৃত্তীয় পরিবর্তন হচ্ছে কিনা, বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা হচ্ছে কিনা। এছাড়াও রেগুলার হেলথ চেকআপ, অন্তত বছরে একবার যদি আমরা গিয়ে যে সাধারণ যে হেলথ চেকআপ, সেটা যদি আমরা করতে পারি, সেখান থেকে হয়তো সরাসরি সেটা ক্যান্সারের পরীক্ষা নয় বা ক্যান্সার ডিটেকশনের জন্য নয়, কিন্তু আমরা একটা ধারণা হতে পারে যে কোনো কিছু জিনিস যদি পরিবর্তন হচ্ছে বা কোনো প্যারামিটার আপ ডাউন হচ্ছে, সেখান থেকে যে চিকিৎসক একটা ধারণা করতে পারেন যে তাহলে কি হতে পারে, বা অন্য কোনো দিক দিয়ে যাচ্ছে কিনা, সেখান থেকে পার্টিকুলার একটা স্পেসিফিক টেস্ট করানো সম্ভব হয়। আরেকটা জিনিস, অনেকে শুনেছি যে সাপ্লিমেন্ট খেতে, যে এই সাপ্লিমেন্ট খেলে ক্যান্সার হবে না, বা আপনার ভবিষ্যতে আপনি ক্যান্সার রুখতে পারবেন। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনো সাপ্লিমেন্ট আপনার ক্যান্সার প্রতিরোধ করতে পারে না। ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমাদের গোটা শরীরকে অ্যাজ এ হোল কাজ করতে হবে। সেখানে অবশ্যই সাপ্লিমেন্ট একটা জিনিস। আরেকটা জিনিস, সাপ্লিমেন্ট অন্য কেউ খাচ্ছে, বা হঠাৎ মনে হলো খেতে ইচ্ছে হবে, এইভাবে খাওয়া ঠিক নয়। কারণ সাপ্লিমেন্টেরও একটা টক্সিসিটি আছে যদি বেশি পরিমাণে খেয়ে নিই। সেই জন্য সাপ্লিমেন্ট তখনই নেওয়া উচিত যখন আমাদের দরকার, অর্থাৎ যদি কোনো শারীরিক অসুবিধা হয়, চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক দেখবেন যে সাপ্লিমেন্ট ঠিক আছে কিনা। যদি দেখা যায় কোনো একটা সাপ্লিমেন্ট কম আছে, সেটা ভিটামিন ডি বা ভিটামিন বি বা ভিটামিন সি বা অন্য যে কোনো জিনিস, বা যে জিঙ্ক বা আয়রন বা ফলিক অ্যাসিড, যদি সেটা পরীক্ষায় দেখা যায় কম আছে, তাহলেই খান। কারণ আমাদের শরীর প্রচণ্ড একটা সুন্দরভাবে গড়ে ওঠা একটা পদ্ধতি চলে। তো সবকিছুই আমাদের শরীর সেটাকে নিজের থেকে ঠিক করতে পারে, বা ঠিক করার ক্ষমতা আছে। যখন কোনো একটা জিনিস কম পড়ছে, তখনই সেটাকে সাপ্লিমেন্ট হিসেবে আমাদের শরীরে অ্যাড করা উচিত, নচেত নয়। কারণ তার ভালোর থেকে সেটা কিন্তু খারাপের দিকটাই বেশি হবে। তো এই সমস্ত দিকগুলো আমরা যদি মাথায় রাখতে পারি, আমরা ভবিষ্যতে আমাদের পরিবার বা আমাদের আত্মীয়
বা বন্ধু-বান্ধবদের সেখানে ক্যান্সারের থেকে আমরা প্রতিরোধ করতে পারি। যেটা আগেই বললাম ৩০-৫০% ক্যান্সার কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। কারণ ৯০-৯৫% ক্যান্সার হয় এই পরিবেশজনিত আমাদের জীবনযাপন, আমাদের ফুড হ্যাবিটের উপর ভিত্তি করে। তাই এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, এগুলো আমরা যদি সচেতনতা অবলম্বন করতে পারি এবং সময়ে, সময়ে যেগুলো করা দরকার, টেস্ট করা দরকার সেগুলো আমরা করতে পারি, আমরা এই ক্যান্সার থেকে আমরা প্রতিরোধ করতে পারি। তবে হ্যাঁ, শেষে একটা কথা বলব, এই ধরনের সচেতনতা থাকলে বা আমরা যদি একটা যে হচ্ছে ভালো একটা অভ্যেস বা আমাদের কোনো কুঅভ্যেস নেই, খাওয়া-দাওয়া ভুলভাল নেই, এটা হলে যে ক্যান্সার হবেই না তার কোনো গ্যারান্টি নেই। বিজ্ঞান কোনোদিন সে গ্যারান্টি দিতে পারে না, কারণ দেওয়া সম্ভব নয়। কারণ মানুষের শারীরিক যে সিস্টেম এতটাই জটিল সেটা বলা সম্ভব নয়। কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে একজন মানুষ যদি সুস্থভাবে জীবনযাপন করে, সমস্ত দিক সচেতনতা অবলম্বন করে সবকিছু করে, ক্যান্সারের ঝুঁকি সেটা অনেকটাই কমিয়ে নেওয়া যায়। সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় এবং সেটা পৃথিবীব্যাপী দেখা গেছে। বিভিন্ন দেশের যে সমীক্ষা করা হয়েছে সেখানে অনেক ভালো ফল উঠে এসেছে। তো এই সমস্ত জিনিসগুলো মেইনটেইন করলে আমরা সেখানে ক্যান্সার প্রতিরোধ করতে পারি। অবশ্যই ক্যান্সার ভবিষ্যতে হবে কিনা সেই নিয়ে এখন থেকে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা আতঙ্কিত হলে অতিরিক্ত মানসিক চাপ হলেও আমাদের শরীরে নানান রকম হরমোনাল চেঞ্জেস হয়, যেগুলো কিন্তু আমাদের অন্যান্য শারীরিক জটিলতার বিশেষ কারণ হতে পারে। তাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সচেতনতা অবলম্বন করুন। যদি কোনো শারীরিক অসুবিধে হয়, সমস্যা বোধ করেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজের ইচ্ছেমতো কোনো সাপ্লিমেন্ট, কোনো মেডিসিন বা কোনো ট্রিটমেন্ট সেখানে নেবেন না। কারণ সেটা ভালোর থেকে ক্ষতি আপনার অনেক বেশি হতে পারে।